শেখ হাসিনাকে নির্বাচিত স্বৈরাচারকে ফ্যাসিস্ট থেকে রক্তাক্ত গণহত্যাকারী পরিণত করতে যে প্রতিষ্ঠানটি মানে দলীয় আজ্ঞাবহ ক্যাডারের ভূমিকা পালন করেছে, যে সমস্ত বিচারপতিরা, সেই বিচারপতিদের হাইকোর্ট বিভাগে রেখে কি সংস্কার আপনি শুরু করবেন? এখন তো বিএনপি সহ জামাত ইসলাম, বামপন্থী দলগুলো, অন্যান্য ন্যাশনালিস্ট দল, যে যার মতো তারা আপনারা ওয়াদা করেন, আপনারা জাতির সামনে ওয়াদা দেন। ইউনূস সাহেব ভাবার আগেই আপনারা এই সংস্কার করতে চান বিচার বিভাগে, প্রশাসনে, নির্বাচন কমিশনে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, শিক্ষা খাতে। আপনারা কি সেই ভিসি চান যারা বলবে যে শেখ হাসিনা আমার নেত্রী, খালেদা জিয়া আমার নেত্রী? আমরা কি সেই ভিসি চাই যে বলবে ছাত্রলীগ তোমরা আমার সোনার টুকরা, অথবা আগে বলতো ছাত্র দল আমার সোনার টুকরা? আমরা কি সেই ভিসিদের আবার চাই? এই সিদ্ধান্তগুলো নিতে হবে, না হলে আমাদের কিচ্ছু না। আমার পূর্ববর্তী আলোচক চীন নিয়ে যেটা বলেছে, আমি খালি একটি ঐতিহাসিক ঘটনার উল্লেখ করলে রুশ ভাইয়ের বক্তব্যের আরো যথার্থতা প্রতিভাত হবে। চীন শুধু নিজের স্বার্থের জন্য এগুলো করেনি। চীন একটা সময় বিশ্বের একটা বিকল্প মতবাদ, মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জকারী সমাজতান্ত্রিক মতবাদের যত বড় ক্ষতি চীন করেছে পৃথিবীতে আর কেউ করেনি। ৬২ সালে ক্রুশচেভ এবং চীনা কমিউনিস্ট পার্টি, রাশিয়া কমিউনিস্ট পার্টির সঙ্গে দ্বন্দ্ব হলো। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি বলল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান করেই রাজনৈতিকভাবে সমাজতান্ত্রিক আন্দোলন করব। এবং আমার দুই আলোচকই জানেন, আপনিও জানেন যে থার্ড কমিউনিস্ট ইন্টারন্যাশনালও এটা নিয়ে আলাপ হয়েছিল যে যেহেতু কমিউনিস্টরা আন্তর্জাতিক, আমরা দুনিয়ার দেশে দেশে যার যার মাটিতে তার মতো করে লড়াই সংগ্রাম করে মানুষের মুক্তির পথে এগুতে হবে। চীন তখন তত্ত্ব দিল যে না, মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের ভাষায় মার্কিন সাম্রাজ্যবাদদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান না, মার্কিন যুক্তরাষ্ট্রকে, পশ্চিমা বিশ্বকে গুলিবিদ্ধ করে, অর্থাৎ তাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে সারা বিশ্বের সমাজতন্ত্র আনতে হবে। এবং সেই যে বিখ্যাত কথা বের হলো মাও সেতুংয়ের, বন্দুকের নলি সকল ক্ষমতার উৎস। এবং সেই করে দেখেন সারা বিশ্বে বাম আন্দোলন বা একটা বিকল্প মতবাদের আন্দোলন, কিভাবে একটা ব্রুটাল, রুথলেস সশস্ত্র আন্দোলন আমরা পশ্চিমবঙ্গে দেখলাম, নকশাল, এখানে সর্বহারা। অথচ যেটা রুশ ভাই বলেছেন যে হেনরি কিসিঞ্জার প্রথম যায় এবং সে তার আগে একটা টেবিল টেনিস টিম যায় খেলতে চায় না আমেরিকার, যেটার ডিপ্লোমেসির নাম হয়েছিল পিং পং ডিপ্লোমেসি। তো এই হচ্ছে চীন। কাজে চীনকে ভরসা করা আর রাজা মিয়াকে ভরসা করা, যে বাংলা প্রবাদ আছে না, রাজা মিয়া খেলে ভালো কিন্তু হেডে বল নিলে দোনো গলি হুঁশিয়ার, কোন দিকে গোল দেবে কেউ জানে না। তো সো আমি রুশ ভাইয়ের সঙ্গে সাপ্লিমেন্টারি করলাম। চীন নিয়ে এখনো যারা মোহগ্রস্ত হতে চাচ্ছেন, বেস্ট অফ লাক তাদের জন্য। এখন আসেন আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি, নির্বাচনের রোডম্যাপ, সংস্কারের, আমি এখানে আমার পূর্ববর্তী দুই আলোচকের সঙ্গে সম্পূর্ণরূপে একমত। প্রথম হচ্ছে আমরাও যারা এখানে আলোচক আছি, রাজনৈতিক দলগুলো বড় গলায় কথা বলার কোনো জায়গাই নেই। শেখ হাসিনার পতন ২৪ জানুয়ারিতে ৭ তারিখে নির্বাচনের পরে বুকে হাত দিয়ে বলেন সমস্ত রাজনৈতিক দল বুঝে নিয়েছিলেন যে ২৯ সাল পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। এবং সেই হিসাবে কিন্তু এরকম সব ভ্যাকেশনও চলে গিয়েছিলেন। প্রথম তো বিএনপি অসংখ্য নির্যাতিত, নো ডাউট। ২৫,০০০ নেতাকর্মী জেলে, তারা একটু একটু করে ছাড়া পাচ্ছে, এক এক করে আসছে। আপনি বিএনপির রাজনৈতিক কার্যক্রমগুলো দেখেন, সিনিয়র নেতারা দীর্ঘদিন নির্যাতিত নেতাদের বাসায় বাসায় যাচ্ছে, কর্মীদের জন্য দোয়া মাহফিল হচ্ছে। এই কিন্তু আমাদের মহান সৃষ্টিকর্তার অপরিসীম দয়া এবং আমাদের ছেলে মেয়ে বাচ্চাদের অসাধারণ ঐক্যের দৃঢ়তা, যেটা রাজনৈতিক দলগুলো ঐক্য করতে পারেনি। নিজেদের সিরিয়াস রাজনৈতিক অহমিকা, রাজনৈতিক দম্ভ, পাচ্ছেন আমার নেতৃত্ব চলে যায়, এই জন্য জনগণ বারবার বলার পরও সমস্ত রাজনৈতিক দলগুলো সরকার বিরোধী, তদানীন্তন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী দলগুলো একদিনও একটা মঞ্চে ওঠেনি। আপনি খেয়াল করে দেখেন। আপনার এই টকশোতে আমি রুশ ভাই বহুদিন বলেছিলাম যে ইন্দিরা গান্ধীকে সরানোর জন্য কমিউনিস্ট জ্যোতি বসু এবং হিন্দুত্ববাদী মৌলবাদী অটল বিহারী বাজপেয়ীরা একই মঞ্চে বসেছিল। যাই হোক,
তো যে কারণে ঠিক আছে, তার মানে কি এই যে রাজনীতিবিদরা কষ্ট করেনি? প্রচন্ড কষ্ট করেছে, কিন্তু রাজনীতিবিদদের উদারতার অভাবে, রাজনৈতিক দূরদর্শিতার অভাবে তারা শেখ হাসিনাকে সরাতে পারেনি, এত বড় ফ্যাসিস্টকে। এখন নির্বাচন হলে যে দল জিতবে সেই ক্ষমতায় আসবে। এখন তো মানে প্রতি বিপ্লব তো শেষ হচ্ছে না, প্রতি বিপ্লব এক এক দিন এক এক রূপে আসছে। আমি আমার মনের কথাটাই মুখ থেকে বলে দিয়েছে আমার বড় ভাই, ওই যে সিনা এম এ সাইদ ভাই এবং রুশদ ভাই। ওই যে একটা ইংরেজিতে প্রবাদ আছে না, আমরা পড়েছিলাম স্কুল জীবনে, গ্রেট মেন থিংস অ্যালাইক। মহৎ ব্যক্তিরা এক চিন্তা করে। আমি মহৎ না, আমি খুবই ক্ষুদ্র ব্যক্তি। এই দুজন মহৎ ব্যক্তি, সিনা এম এ সাইদ এবং আবু রুশদ ভাই। তো আমরা আপনার যে কারণে আমি মনে করি যে আজকে বিএনপি বলুক না তারা বিচার বিভাগকে কি সংস্কার দেখতে চায়, তারা বিচারক নিয়োগের জন্য কি আইন বানাতে চায়। কারণ এই শেখ হাসিনাকে, নির্বাচিত স্বৈরাচারকে ফ্যাসিস্ট থেকে রক্তাক্ত গণহত্যাকারী পরিণত করতে যে প্রতিষ্ঠানটি মানে দলীয় আজ্ঞাবহ ক্যাডারের ভূমিকা পালন করেছে, যে সমস্ত বিচারপতিরা, সেই বিচারপতিদের হাইকোর্ট বিভাগে রেখে কি সংস্কার আপনি শুরু করবেন? আপনি আপিল বিভাগে 7 জনের মধ্যে 6 জনকে পদত্যাগে বাধ্য করালেন, মানে কি 95% পদত্যাগ করলো। আর হাইকোর্টে এখন নানাভাবে দাবি এসেছে 20 থেকে 25 জন একেবারেই যাদের রেখে সংস্কার কাজ করা যাবে না, যারা এই পরীক্ষায় অবতীর্ণ হয়ে বারবার উত্তীর্ণ হতে পারেননি, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। না বিএনপির রাজনৈতিক দল হিসেবে, না বিএনপির আইনজীবী সংগঠন, তাদের যে লয়ার্স অর্গানাইজেশন, তাদের কোনো বক্তব্য নাই। নানা বাজারে নানা গুজব আছে, আমি ওইটা যেতে চাই না। আপনি প্রশাসনকে কিভাবে দেখতে চান? এখন আপনি গোপালগঞ্জের বদলে যদি বগুড়াকে ক্ষমতায়ন করেন, এর জন্য নিশ্চয়ই এর জন্য নিশ্চয়ই আবু সাইদ, মাহফুজুর, মুগ্ধ, ইয়ামিনরা রক্ত দেয়নি, মানুষ কষ্ট করেনি, আমার মা বাবা রাজপথে যায়নি। তো আমি সিনা ভাইয়ের সঙ্গে আজকে আবারও রুশদ ভাইয়ের সঙ্গে একমত হয়ে বলি যে মূল কথা হয়ে গেলে রিপিট না করে, আজকে বিএনপি বড় দল, নির্বাচন হলে তারাই জিতবে, তারা জনপ্রিয়। আপনারা বলেন না যে আপনারা বিচার বিভাগে, প্রশাসনে, শিক্ষায়, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আপনারা বিশ্ববিদ্যালয় সব সংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থান দেবেন কিনা? আপনারা মধুর ক্যান্টিনে 90 দশক পর্যন্ত যে পাশাপাশি টেবিলে পরস্পর বিরোধী ছাত্র সংগঠনরা বসতো, সেই কালচার আপনি ওয়াদা করবেন কিনা? এখন তো বিএনপি সহ জামাত ইসলাম, বামপন্থী দলগুলো, অন্যান্য ন্যাশনালিস্ট দল, যে যার মতো তারা আপনারা ওয়াদা করেন, আপনারা জাতির সামনে ওয়াদা দেন। ইউনূস সাহেব ভাবার আগেই আপনারা এই সংস্কার করতে চান বিচার বিভাগে, প্রশাসনে, নির্বাচন কমিশনে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, শিক্ষা খাতে। আপনারা কি সেই ভিসি চান যারা বলবে যে শেখ হাসিনা আমার নেত্রী, খালেদা জিয়া আমার নেত্রী? আমরা কি সেই ভিসি চাই যে বলবে ছাত্রলীগ তোমরা আমার সোনার টুকরা, অথবা আগে বলতো ছাত্র দল আমার সোনার টুকরা? আমরা কি সেই ভিসিদের আবার চাই? এই সিদ্ধান্তগুলো নিতে হবে, না হলে আমাদের কিচ্ছু না। আমরা তো রাজপথে আছি, রুশদ ভাই, সিনা ভাই, রাজপথেই থাকবো, মেধা মনন দিয়ে সত্যি কথা বলে যাব। সত্যি কথা বলাই হচ্ছে আমাদের অক্সিজেন, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা। কিন্তু জনগণ আর কতবার প্রত্যাখ্যাত হবে? জনগণের আস্থার কতবার ভাঙবে? আজকে এই মুহূর্তে অতিরিক্ত নির্বাচনের কথা বলা মানে আপনি জন আন্দোলনকে সম্মান করছেন। আমি খুব পরিষ্কার বলি, আপনি মানুষের ভাষা বুঝতে পারছেন না। বিএনপি নেতা আমির খসরু সাহেব কিন্তু, আমির খসরু মাহমুদ চৌধুরী একটা সাহস উচ্চারণ করেছে গতকাল নোয়াখালীতে ত্রাণ দিতে গিয়ে, আমি তাকে ধন্যবাদ জানাই। উনি বলেছে বিএনপির নেতা কর্মীরা যদি ছাত্র জনতার মাইন্ড বুঝতে না পারে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের চোখ করুণ পরিণতি হবে। আমরা চাই না, আমরা চাই রাজনৈতিক দলগুলো সুস্থ থাকুক। আমি সিনা ভাইয়ের সঙ্গে একমত। আপনারা আপনাদের বিএনপি সহ অন্যান্য দলগুলো, ছোট বড় মাঝারি, আপনারা বলেন আমরা রাজনৈতিক সংস্কার আনবো। আমরা সম্মেলন শেষ করার পর ছাত্র সংগঠনের বলবো না যে আমাদের অমুক নেতার কাছে দায়িত্ব দিলাম, উনি 2 মাস পর অর্ধেক অর্ধেক করে কমিটি করবে। কাউন্সিলের মধ্যে দলীয় কমিটি হবে, কাউন্সিলের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর জেলা কমিটি, উপজেলা কমিটি থেকে শুরু করে কেন্দ্র কমিটি হবে। আমরা এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হলে কি নির্মম নৃশংস পরিণতি হয়, আমরা যদি এটা না শিখি আমরা কিন্তু আবারও সেই ভুল করব। আমি শেষ করছি। আমি আমার ছাত্র রাজনীতির জীবন থেকেই বলতাম যে ক্ষমতা আর কারাগার একেবারে প্রেমিক প্রেমিকার মতো, লাইলি মজনুর মতো।
যারা ক্ষমতায় থাকে তাদেরও কারাগার ভোলা উচিত না, যারা কারাগারে থাকে তাদেরও ভাবা দরকার ক্ষমতাও আসবে। কিন্তু মুশকিল হচ্ছে কেউ যখন যে কোনো এক জায়গায় থাকে আরেক জায়গাকে একদম হৃদয় থেকে ভুলে যায়, হেড ডিস থেকে বাইরে ফেলে দেয়। আজকে যে মন্ত্রীরা, সাবেক মন্ত্রীরা নির্মমভাবে জনগণের ঘৃণার সম্মুখীন হচ্ছে, এটা ভাবনার কোনো কারণ নাই। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে বাকিরাও এই ট্রিটমেন্ট পাবেন না। এটাই হচ্ছে পরিণতি।